মুগ্ধর আত্মত্যাগ কোনোভাবেই এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে বিফলে যাবে বা বিফলে গিয়েছে। আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশ সম্ভবত গণতান্ত্রিক ছিল এই ৩৬ দিন। ৫ তারিখ সন্ধ্যার পর থেকে রাতের থেকেই আসলে এই রাষ্ট্রে জনগণের যে পার্টিসিপেশন, জনগণের যে মালিকানা, সেটা আসলে আবার চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কয়দিন দায়িত্ব পালন করছে, এর মধ্যে ৭,০০০ নতুন মাল্টিমিলিয়নিয়ার হয়েছে। এই অ্যাকাউন্টগুলো মালিক যারা, তারা কখনোই আসলে মাল্টিমিলিয়নিয়ার তো দূরের কথা, তাদের অ্যাকাউন্টও অনেকের ছিল না, যেটার ভিত্তিতে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা করেছিলাম। সেই ৩১ দফাও আসলে কনফ্লিক্ট করে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে, কিন্তু সেটা তো হচ্ছে। আমরা কতটুকু সরকারকে সাপোর্ট করব, আমরা নিজেরা কতটুকু নিজেদের মধ্যে পরিবর্তন আনবো, সেটাও একটা চিন্তার বিষয়। শুধুমাত্র যে সরকার এসে সব পরিবর্তন করে দেবে সেরকমটা না। ভয় ব্যাপারটা কিন্তু সংক্রামক, আবার সাহস ব্যাপারটাও সংক্রামক। যদি আমরা আলটিমেটলি পূরণ করতে না পারি শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেক্ষেত্রে হয়তোবা মুগ্ধতার মতন আরও এরকম মানুষ তাদের জীবন দেবে, তারা আত্মত্যাগ করবে। দীর্ঘ ২৪ মাস পর এসে এই ছবিগুলোর একটু মূল্যায়ন করবেন, তারপরে রাজনীতির রং রূপের পরিবর্তন হলো কিনা। আমার তো মনে হয় ২৬৭ দিনের আপনি যে সংস্কার পরিকল্পনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলেন, সেটিও দেখলেন, বর্তমানের ৫ মাসের অধিক সময় ধরা সরকারকেও দেখছেন। ভালো বলতে পারবেন নিশ্চয়ই ২৪ মাসকে। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন সহ আলোচক যারা শুনছেন, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা নিহত হয়েছেন, মীর মুগ্ধ সহ। মানে আসলে যখন স্ক্রিনে দেখছিলাম, একটু সময়ের জন্য আসলে একটু আবেগতাড়িত হয়ে যাওয়ার মতোই আসলে ব্যাপারটা ছিল। আতিকের মতো যারা মানে এত বড় স্যাক্রিফাইসের মধ্য দিয়ে তো আসলে আমরা এই আজকের এই জায়গাতে বসে কথা বলতে পারছি, তাদের সবাইকে আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটা ব্যাপার হলো, বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন ছিল ৯ মাস, ২৫শে মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কারণ ওই সময়টাতে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ তার সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী যেহেতু আক্রমণটা করেছে, এবং তার আগে যে বাংলাদেশের সাথে যেটা হয়েছে আর কি, মানে পূর্ব পাকিস্তান তৎকালীন, তো তার বিরুদ্ধে তারা আসলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা অস্ত্র ধরেছিল, তারা দেশটা স্বাধীন করেছে। বাংলাদেশ, আমি ৯০-এর আন্দোলনের সময় এটা আসলে ঠিক বলতে পারবো না, রাজনৈতিক সচেতনতা দূরের কথা, সে সময় আসলে ওই সচেতন হওয়ার মতো অবস্থা, বয়স কোনো কিছু তো ছিল না। কিন্তু আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশ সম্ভবত গণতান্ত্রিক ছিল এই ৩৬ দিন। গণতান্ত্রিক ছিল। গণতান্ত্রিক মানে কি, জনগণ সিদ্ধান্ত নেবে তো তার, এবং এই ৩৬ দিন জনগণ আসলে তার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে তো নেয়নি। ১৫.৫ বছর তো আমরা একটা পুরোপুরিভাবে স্বৈরাচারী শাসন কাঠামোর ভেতরে ছিলাম, এবং না ৩৬-এ হয়তো ৮-৩টা দিন যোগ করা না, ঠিক সেটাও যায় না। কারণ হলো ৮ তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো তো, তবে ৫ তারিখ সন্ধ্যার পর থেকে রাতের থেকেই আসলে এই রাষ্ট্রে জনগণের যে পার্টিসিপেশন, জনগণের যে মালিকানা, সেটা আসলে আবার চলে গেছে। তো ওই ৩৬ দিন আসলে জনগণ এই দেশের মালিকের ছিল, গণতান্ত্রিক ছিল আসলে বাংলাদেশ। তার মানে তার পরের অবস্থাটা আসলে কি, আমি মনে হয় এটার মধ্য দিয়ে আসলে একটু আমার মানে আমি যেটা ভাবি, যেভাবে দেখি, সেটা হয়তো বোঝাতে পেরেছি। দেখেন, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কয়েকদিন দায়িত্ব পালন করছে, এর মধ্যে ৭,০০০ নতুন মাল্টিমিলিয়নিয়ার হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের মাধ্যমে যেগুলো আছে, এবং অধিকাংশই হচ্ছে নতুন। সংখ্যাটা কিন্তু ৭ বেড়েছে, কিন্তু সংখ্যাটা কিন্তু আরও বেশি, কারণ অনেকেই তাদের অ্যাকাউন্ট গুটিয়ে ফেলেছে। ফলে এটা যখন ৭ হলো, তার মানে এখানে আসলে ওই যেগুলো গুটিয়ে গেছে, আগেরগুলো যেগুলো নেই, সেগুলো কভার আপ করার পরও আরও ৭,০০০ বাড়লো। কোন সময়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। এবং রিপোর্টে যেটা দেখলাম সেটা হলো যে এমন মানে যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো মালিক যারা, তারা কখনোই আসলে মাল্টিমিলিয়নিয়ার তো দূরের কথা, তাদের অ্যাকাউন্টও অনেকের ছিল না একটা সময়, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, এবং এই সময়ের মধ্যে তাদের এতগুলো অ্যাকাউন্ট হয়েছে এবং এত টাকা হয়েছে, তারা মাল্টিমিলিয়নিয়ার হয়ে গেছে। তো ওটা তো একটা ফেজ ছিল, আমরা দেখলাম। এরপর ধরেন এই যে কয়েকদিন আগে ১২ জনের নিয়োগ হলো, মানে এটা তো সরকারি বিবেচনায় বলা যেতে পারে না, এটা হচ্ছে দলীয় বিবেচনায় ১২ জনের নিয়োগ হলো।
অথচ আমরা 15.5 বছর যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা করেছি, তখন আমরা তো এখন যারা সরকারে আছেন তারাও তো তখন আমাদের সাথে আমরা যুগপৎ লড়াইটা করেছি। তখন যুগপৎ আন্দোলনের একটা ভিত্তি তৈরি করা হয়েছিল 31 দফা। সেই 31 দফাকেও কিন্তু সেটা কনফ্লিক্ট করে। আমরা জুলাই সনদের কথা বলছিলেন তো, জুলাই সনদ পর্যন্ত না যাই, ওটা না হয় আছে ঠিক আছে, তারপরে হয়েছে সেখানে আমাদের অনেকের নোট অফ ডিসেন্ট আছে নানান ইস্যুতে, তো ওইখানে যদি নাও যাই, যেটার ভিত্তিতে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা করেছিলাম, সেই 31 দফাও আসলে কনফ্লিক্ট করে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে, কিন্তু সেটা তো হচ্ছে। ফলে মানে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধানটা অনেক বড়। তবে আতিক সম্ভবত স্বাভাবিকভাবেই আতিকের যে মানে কষ্ট, যে আবেগ থাকবে, সেই আবেগটা হয়তো আমরা ওভাবে স্পর্শ করতে পারবো না, এটা খুব স্বাভাবিক। এ কারণে হয়তো শেষে এসে একটা কথা বলছে, আমি জানি যে সেটা সে ভেতর থেকেও নিশ্চয়ই ফিল করে না যে তাহলে শেখ হাসিনা কি ভুল ছিল কিনা। শেখ হাসিনা ভুল ছিল, শেখ হাসিনা মানে ভুল ছিল, এটা মানতে হবে। কারণ হলো ধরেন এই যে এনসিপি এখন বিরোধী দল, মানে সংসদের তো বিরোধী দল, প্রধান বিরোধী দল না, আবার তার বিরোধী দল, তারা বিভিন্ন একটা জায়গায় কর্মসূচি পালন করতে গেছে, সেখানে তাদের উপরে হামলা করেছে সরকার পক্ষীয় দল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র যখন একটা ক্রাইম করে, তখন সেটার ওজন যত, আপনি একটা দল তো সেটা একটা ব্যক্তির সমষ্টি, এটা একটা মানে সিভিল অর্গানাইজেশন, হ্যাঁ। সো একটা সিভিল অর্গানাইজেশনও যখন মানে তারা যদি সাংগঠনিকভাবে কোনো একটা মানে ক্রাইম করে, সেটার ওজন আসলে এত বেশি না। শেখ হাসিনা যেটা করেছিলেন, পুরো রাষ্ট্র কাঠামোটার মধ্য দিয়ে আসলে বিরোধী দলকে সে দমন করেছে, বিরোধী মতকে সে দমন করেছে। কোনো কিছু বলা যাবে না, বললে আপনি তুলে নিয়ে যাবেন, কিন্তু সেই তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা কাকে দিয়ে? রাষ্ট্রকে দিয়ে। যে রাষ্ট্র আসলে আমারও, যে রাষ্ট্রের মানুষ যারা আমাকে যারা তুলে নিয়ে যাচ্ছে, যারা আমাকে গুম করছে, যারা আমাকে মেরে ফেলছে, তাদের বেতনের ব্যবস্থা আসলে আমি করি। এখন হ্যাঁ, এটাও আমরা বলতে পারি যে আমাদের ট্যাক্সের টাকার মাধ্যমেই তো যখন যারা ক্ষমতায় আসে, তাদের লোকজন তারা ক্ষমতাবান হয়ে ওঠেন, টাকা পয়সার মালিক হয়ে ওঠেন, সেটা ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শেখ হাসিনা যে জায়গাটা তৈরি করেছিলেন, ওই জায়গা পর্যন্ত এখনও আমরা যাই নাই। এবং সম্ভবত যেটা আতিক এটাও প্রত্যাশা করছিলেন যে মানে আমরা যে ভেঙে ফেলতে পেরেছি, মানে ভয় ব্যাপারটা কিন্তু সংক্রামক, আবার সাহস ব্যাপারটাও সংক্রামক। মানে ওই 36 দিন আসলে কি হয়েছিল, সাহসটা মানে এক ধরনের সংক্রমণের মতো, একরকম হামের মতো, একরকম করোনার মতো ছড়িয়ে পড়েছিল, যেখান থেকে আসলে ওই করোনার আক্রমণ থেকে শেখ হাসিনা নিজেকে আসলে সেভ করতে পারেন নাই। উনি যতই সেভ থাকার চেষ্টা করেছেন, উনি শেষ পর্যন্ত সেভ থাকতে পারেন নাই, ওনাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। ফলে সাহস ব্যাপারটা তো মানে এক ধরনের সংক্রমণ, তো ওই সংক্রমণটা আসলে আমাদের হয়ে গেছে। ফলে হ্যাঁ, এই সংক্রমণ যে কতদিন থাকবে, করোনা এক সময় তো চলে গেল, হার্ড ইমিউনিটি ক্রিয়েট হয়, আবার কেউ হয়তো বা এক ধরনের ওই ফ্যাসিবাদী কাঠামো বা স্বৈরাচারী মনোভাব নিয়ে হয়তো আসবে, আবার হয়তো হার্ড ইমিউনিটি ক্রিয়েট হবে, আমাদের মধ্যে এক ধরনের বয়লিং ফ্রগ সিনড্রোম চলে আসবে, যেটা হয় আসলে যদি একটা ব্যাংকে ওই গরম পানির মধ্যে ইয়ে করা হয়, ডোবানো হয়, তো প্রথম দিকে সে মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে নিজের টেম্পারেচারকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং লাস্ট মুমেন্টে সে যখন বুঝে না করতে, সেই সময় সে লাভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হয়তো লাভ দিতে পারে না। কিন্তু বাংলাদেশের জনগণের এটা আবার ভালো, ফলে ওই সময় আসবে, কিন্তু খুব সহসাই যে এই সরকার বা এর পরবর্তী সরকার মানে খুব সহসাই যে আবার তারা ঠিক স্বৈরাচারী হয়ে উঠবে, ঠিক শেখ হাসিনার মতো মানে হয়ে উঠবেন, ওরকম একটা দানব হয়ে উঠবে, সেটা আমরা মনে করি না। তবে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার সাথে মানে প্রাপ্তির এত বড় ফারাক হবে, এটা আসলে আমরা কখনোই ভাবি নাই। যারা অভ্যুত্থানে নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন, তাদেরকেও তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি, মানে কাউকে তো যে নির্বাচন যারা করলেন, তাদের কাউকে দেখলাম যে কোটিপতি হয়ে গেছেন। এক ধরনের গল্প আমরা শুনেছি যে গ্রামের সবচেয়ে জরাজীর্ণ ঘরটা আমার। মুগ্ধর জীবন আত্মত্যাগ তাহলে কি বৃথার পথে কিনা, এটা একটু বলবেন। এবং যেই প্রশ্ন পলিটিক্যাল হার্ডকোর প্রশ্ন, সেটিও একটু আপনাকে করতে চাই, যে বিচার, স্বীকৃতি, পুনর্বাসন, এই বিষয়গুলো শহীদ পরিবারের কাছে এখনো অধরা কিনা? না, মুগ্ধর আত্মত্যাগ কোনোভাবেই এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে বিফলে যাবে বা বিফলে গিয়েছে, কারণ এখনো আমরা রাষ্ট্র পুনর্গঠনের যে প্রসেসটা আছে, সেই প্রসেসের মধ্যেই আছি। 17 বছরের গড়ে ওঠা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রাতারাতি চেঞ্জ করা বা পরিবর্তন করা সম্ভব না, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই পরিবর্তনটা আসলে কতদিন লাগবে, এই যে সময়টা, সেই সময়টা আমরা কতটুকু সরকারকে সাপোর্ট করব, আমরা নিজেরা কতটুকু নিজেদের মধ্যে পরিবর্তন আনবো, সেটাও একটা চিন্তার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান
হওয়ার পরে শুধুমাত্র যে সরকার এসে সব পরিবর্তন করে দেবে সেরকমটা না। আমরা কিন্তু আশাবাদী যে জুলাই গণঅভ্যুত্থান এই দেশের সাধারণ মানুষের মনে নাড়া দিয়েছে এবং এই দেশের সাধারণ মানুষের মনে দেশের প্রতি যেই ভালোবাসা, যে মমত্ব, সেটাকে আরও বাড়িয়ে তুলেছে এবং নিজেদের দায়িত্বকে আরও বেশি মনে করিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে এই যে সাধারণ মানুষের মনে যে পরিবর্তন, এই পরিবর্তনটা মুগ্ধদের মতন যারা আত্মত্যাগ দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের কারণেই কিন্তু আবার নতুন করে সৃষ্টি হয়েছে। তাই আমি এটা বলতে নারাজ যে মুগ্ধদের আত্মত্যাগ বৃথা গিয়েছে বা বৃথা যাবে। তবে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ যদি আমরা আলটিমেটলি পূরণ করতে না পারি, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেক্ষেত্রে হয়তোবা মুগ্ধদের মতন আরও এরকম মানুষ তাদের জীবন দেবে, তারা আত্মত্যাগ করবে মুগ্ধদের থেকে শিক্ষা নিয়ে। এটাই মুগ্ধদের জীবনের আত্মত্যাগের সব থেকে বড় প্রাপ্তি, যে মানুষ তাদেরকে দেখে শিখেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয় দেশের জন্য। আর আপনি শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের যে বিষয়টা বললেন, পুনর্বাসন তো একদিন দুই দিনের বিষয় না, তবে এটি লম্বা সময়ের পরিকল্পনার বিষয়। তো আমরা এখন পর্যন্ত কিছু উদ্যোগ দেখতে পেরেছি, সেটি ইন্টারিমের সময় থেকেই শুরু হয়েছে। ভাতার কার্যক্রম পরিচালনা করা, তারপর তাদেরকে এককালীন একটি সহযোগিতা দেওয়া, কিন্তু আমরা লং টার্ম কোনো প্ল্যান এখন পর্যন্ত দেখতে পারিনি তাদেরকে পুনর্বাসন করার জন্য। যেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, সে শহীদ হয়ে গেছে বা সে কর্মক্ষমতা হারিয়েছে আহত হওয়ার কারণে, তাকে সেই পরিবারটা এখন কিভাবে চলছে আমরা কিন্তু জানি না। এবং রাষ্ট্রের এরকম কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি যে সেই খবরগুলো সামনে নিয়ে আসবে বা তাদের দেখভাল করবে, সবসময় কন্টিনিউয়াসলি তাদেরকে মনিটর করবে। সেই কাঠামোটাও কিন্তু এখন পর্যন্ত তৈরি। কিন্তু সেই চেষ্টাটা ছিল কিনা? আপনি তো এই 24 মাসে অন্তত দুটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকারের 5 মাস, এটা দেখলেন, সেই চেষ্টাটা বা তাগিদটা আপনি লক্ষ্য করেন কিনা? আমি দেখেছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে চেষ্টা আছে, তাদের মধ্যে তাগিদ আছে। দুঃখজনক হলেও সত্য, লাল ফিতার যে দৌরত্ব, আমলাতান্ত্রিক জটিলতা, সেই জায়গাতে আমি সেরকম কোনো পরিবর্তন দেখতে পাই না। এবং এই একটা জিনিসই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই পুনর্বাসন কার্যক্রমে। আমি সেটা ইন্টারিমের সময়ও দেখেছি, আমি কাজ করেছি সরাসরি জুলাই ফাউন্ডেশনের সাথে, এবং আমি এখনও যখন বিভিন্ন জায়গায় কাজ করতে যাই আমি সেই লাল ফিতার দৌরত্বটা দেখতে পাই। এটাও স্বাভাবিক যে রাতারাতি 17 বছরের আমলাতান্ত্রিক যেই কাঠামো তৈরি হয়েছে সেটাও পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কিছুটা হলেও 2 বছরে একটা সহনশীল পর্যায়ে চলে আসবে, সেটা আমরা একটা আশাবাদী ছিলাম। তো আমার কাছে আপনার প্রশ্নের উত্তর এটাই যে লাল ফিতার দূরত্বের কারণেই এই পুনর্বাসন কার্যক্রম, যেটি এখন আমরা পুরো পরিকল্পনা আমাদের সামনে থাকার কথা, সেটা আমরা এখন পর্যন্ত পাই নাই।